এই সম্প্রসারণবাদ বিস্তার লাভ করার পেছনে ফখরুদ্দিন মঈনুদ্দিনের বিশাল অবদান ছিল। আখুন সাহেবরা রাজনীতি করেও এগুলো কেন ভুলে যান আমি বুঝতে পারি না। এবং 2008 সালের নির্বাচনের একটা ঘটনা আপনাদেরকে জানাই। 2008 সালে আপনারা জানেন যে বিএনপি মাত্র 30 সিটে জয়লাভ করেছিল, বা আমি যেটাকে বলি 30 সিটে তাদেরকে জয়লাভ করতে দেয়া হয়েছিল। তার মধ্যে আশ্চর্যজনকভাবে লক্ষ্মীপুরের 4টা আসনেই বিএনপি জয়লাভ করেছিল, 4টায় 4টা। তো আমি এটা খুব কৌতূহল হয়েছিল আমার। তো একজন সাংবাদিক হিসেবে, পলিটিক্যাল অ্যানালিস্ট, লেখালেখি করি, এটার জন্য আমি জানবার চেষ্টা করেছিলাম যে লক্ষ্মীপুরে কি এমন ঘটনা ঘটেছিল যাতে 4 সিটে বিএনপি জিতল। তো সেখানকার একজন এমপি, ইচ্ছে করে নাম বলছি না কারণ তার সমস্যা হতে পারে, তার সাথে আমি একদিন দীর্ঘ আলোচনা করলাম এবং শুনলাম যে নির্বাচনের সপ্তাহখানেক আগে পর্যন্ত সেখানে যে সেনাবাহিনী দায়িত্বে ছিল সেই সময় একজন ব্রিগেডিয়ার সাহেব সম্ভবত ছিলেন, তিনি সমস্ত বিএনপি পন্থী চেয়ারম্যানদের অ্যারেস্ট করার নির্দেশ দিয়েছিলেন এবং বেশ কিছু অ্যারেস্ট হয়েছিলেন এবং বাকিরা পালিয়ে গেছিলেন। তো তখন এমপি সাহেবরা, মানে যারা নির্বাচন করছিলেন বিএনপির, তারা বুঝতে পারলেন যে এই অবস্থায় নির্বাচন করলে তাদের ভরাডুবি হবে, কারণ ভোটাররা পালিয়ে থাকবেন এবং যারা পোলিং এজেন্ট তাদেরকে পাওয়া যাবে না। সৌভাগ্যবশত একজন এমপির জিওসি যিনি ছিলেন, একজন জিওসির সাথে তার কোনো একটা পারিবারিক সম্পর্ক ছিল। তিনি সেই জিওসিকে ফোন করলেন এবং তিনিও পালিয়েছিলেন তখন, মানে 4 জন এমপি যারা ইলেকশন করছেন তারাও তখন পালিয়েছে। তো সেই ভদ্রলোক ফোন করলেন জিওসিকে, ফোন করে বললেন যে আমরা তো পালিয়ে আছি। তো তখন সেই জিওসি বললেন ঠিক আছে, আমি কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে ডিজিএফ এর একজন কর্নেলকে পাঠাই সরেজমিনে অবস্থা দেখবার জন্য। তো সেই কর্নেল গিয়ে তাকে ফোন করলেন। ফোন করার পরে সেই ভদ্রলোক বললেন, দেখা করতে বললেন। সেই ভদ্রলোক বললেন আমি দেখা করবো, আমার নিরাপত্তা কোথায়? বলে আপনি চিন্তা করবেন না, আমাকে বলা হয়েছে আপনাদের নিরাপত্তা দেওয়ার জন্য। তো সেই ভদ্রলোক, মানে এমপি যিনি কন্টেস্ট্যান্ট, তিনি বললেন আমাকে যে রাতের বেলা গাছের পিছনে লুকিয়ে তিনি দেখছিলেন যে আসলে নিরাপদ কিনা। আমি অবস্থাটা বোঝাতে চাচ্ছি আপনাদেরকে, যে ইলেকশনের অবস্থাটা। তো এমপি সাহেবরা দেখছেন, যারা ইলেকশন করবেন, লুকিয়ে দেখছেন যে ওখানে যাওয়া তার জন্য নিরাপদ কিনা। তারপরে তিনি মনে করলেন যে নিরাপদ, তারপরে তিনি গেলেন এবং সেই কর্নেল সাহেবকে বললেন যে আমাদের এই অবস্থা, আমরা কেউ নির্বাচন করতে পারছি না, সব চেয়ারম্যানরা পালিয়ে আছে। তো তিনি বললেন আপনি চেয়ারম্যানদের আসতে বলেন। তো চেয়ারম্যানরাও তখন বনে বাজারে পালিয়েছিলেন, বিএনপি পন্থী চেয়ারম্যানরা। তো তারাও এমপি সাহেবের ভরসা পেয়ে তারা আসলেন চেয়ারম্যানরা, এবং সেই কর্নেল সাহেব বললেন যে আপনাদের কোনো চিন্তা নেই, অন্তত আমাকে নির্দেশ দেওয়া হয়েছে, জিওসি নির্দেশ দিয়েছেন এখানে অন্তত ফেয়ার নির্বাচন করবার জন্য। তখন কর্নেল সাহেব বললেন যে আমি কালকে দিনের বেলা আসবো, আপনি দিনের বেলা আসবেন, ওই এমপি কন্টেস্টেন্টকে বললেন। তো দিনে আসলেন। তো দিনে এসে তিনি হ্যান্ডশেক করলেন জনগণের সামনে এবং তিনি গাড়িতে ওঠার সময় সেই এমপি কন্টেস্ট্যান্টকে একটা স্যালুট দিয়ে চলে গেলেন। এই যে স্যালুট দিয়ে চলে গেলেন, তখন জনগণের মধ্যে আস্থা আসলো যে আমরা ভোট দিতে পারব। এবং তারপরে লক্ষ্মীপুরে শুধুমাত্র একটা ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন 2008 সালে হয়েছে। আমি এই কথাটা এই জন্য বললাম আপনাদেরকে যে প্রশাসনের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ, প্রশাসন কি সিগন্যাল দিচ্ছে এটা কতটা গুরুত্বপূর্ণ, এটা বলার জন্য। আমাদের ভুলে গেলে চলবে না যে 2008 সালে ডিলিমিটেশন করা হয়েছিল শুধুমাত্র আওয়ামী লীগকে জিতানোর জন্য। এমনভাবে ডিলিমিটেশন করা হয়েছিল যাতে করে আওয়ামী লীগ একটু সহজে জিততে পারে। দুর্ভাগ্যবশত সেই সময় ইলেকশন কমিশনে যারা ছিলেন তার মধ্যে একজন কিন্তু বর্তমান সরকারের উপদেষ্টা। তো আমি আশা করতে চাই তিনি পূর্বের ভুল থেকে শিক্ষা নিয়েছেন, এবার ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন করবেন, কারণ ওবার তো তারা আওয়ামী লীগকে জেতানোর চেষ্টা করেছিলেন। কাজেই আমি কাউকে বলতে শুনে যে ইউনিশ সরকার, অথর্ব, ফখরুদ্দিন সরকার খুব ভালো ছিল, তারা এত তাড়াতাড়ি ইতিহাস ভুলে যায়। তাদের মনে হয় ফখরুদ্দিন সরকারের সঙ্গে বললেন আখুন সাহেব মিলিটারি ফখরুদ্দিন সরকারের কথা শুনতো, খুব ভুল। ফখরুদ্দিন সাহেব মিলিটারির কথা শুনতেন।
এইসব ভুল ধারণা করলে রাজনীতিবিদ হতে পারবেন না আপনারা। ইতিহাস জেনে রাজনীতি করেন। ফখরুদ্দিনকে বসিয়েছিল মিলিটারি, উনি মিলিটারি ওনার কথা কি শুনবে? উনি মিলিটারিকে জি হুজুর করে চলতেন। এটাই ছিল সেই সরকার, এবং তার পিছনে ছিল ভারত, সামনে ছিল ফখরুদ্দিন মঈনুদ্দিন, পিছনে ছিল দিল্লি। এই কথাটা বলা প্রয়োজন আগামী নির্বাচনটা বোঝার জন্য। শেষ পুরনো আলোচনা। এবার বর্তমান সরকারের চ্যালেঞ্জগুলোতে আমি একটু আসি। আমি আসলে খুব তাত্ত্বিক আলোচনা করতে যাচ্ছি না। তাত্ত্বিক আলোচনা আমরা যিনি কিনোট স্পিকার তার কাছ থেকে শুনেছি। কাজে আমি কিছু প্র্যাকটিক্যাল আলোচনা করতে চাচ্ছি নির্বাচন নিয়ে। প্রথমেই হচ্ছে যে দলীয় ভাবধারার যে প্রশাসন তৈরি হয়েছে গত 16 বছরের ফ্যাসিস্ট আমলে, সেই দলীয় ভাবধারার প্রশাসন কি ইউনিশ সরকার মুক্ত করতে পেরেছেন, ক্লিন করতে পেরেছেন? আমার বিবেচনায় পারেন নাই। তো যদি না পেরে থাকেন, তাহলে ওই দলীয় ভাবধারার প্রশাসন দিয়ে আপনি কিভাবে একটা ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশন করবেন? এটা আমার প্রশ্ন, একজন নাগরিক হিসেবে, একজন ভোটার হিসেবে আমার প্রশ্ন। তো অনেকগুলো কাজ করতে পারতেন এই সরকার, যেটা করেন নাই। ওনারা প্রায় 1.5 বছর সময় পেয়েছেন। সেই সময়ের মধ্যে শর্ট ট্রেনিং দিয়ে কেন 10,000 নতুন পুলিশ নিয়োগ দেওয়া গেল না, এটার জবাব আমার জানা নেই। আমি নিজে সরকারে ছিলাম, 5 বছর ছিলাম সরকারে, সরকারের নিয়ম কানুন জানি, এবং তাতে আমি মনে করি এটা সম্ভব ছিল। একটা শর্ট ট্রেনিং দিয়ে 10,000 পুলিশ কনস্টেবল এবং এসআই পর্যন্ত নেওয়া সম্ভব ছিল। হয়তো অ্যাসিস্ট্যান্ট কমিশনার করা যেত না, স্পেশাল অ্যাসিস্ট্যান্ট কমিশনার করা হয়তো ডিফিকাল্ট হতো, কিন্তু এসআই পর্যন্ত নিয়োগ না দেওয়ার কোনো কারণ আমি দেখি না। এবং তা যদি পেতাম, আমি যদি পুলিশ নিয়োগ দিতে পারতাম, সেখানে হয়তো অনেক জুলাই যোদ্ধারা যোগদান করতেন, এবং সেই প্রশাসন তারা ওন করত এই জুলাই বিপ্লবটাকে, এবং এই বিপ্লবকে যেহেতু তারা ওন করত, সেই কারণে তারা একটা ক্রেডিবল ইলেকশনের জন্য কাজ করত। ইউনূস সাহেবরা এটা বুঝলেন না কেন আমি বুঝতে পারি না। কাজে আমি মনে করি এই সরকারের এটা একটা বড় ব্যর্থতা, যে তারা একে তো প্রশাসনকে সাজাতে পারেন নাই, মুক্ত করতে পারেন নাই ফ্যাসিবাদ থেকে, দ্বিতীয়ত তারা নিউ ব্লাডও আনতে পারেন নাই। 1.5 বছর সময় পাওয়ার সত্ত্বেও তারা এটা পারেন নাই। 2 নম্বরে আমি আসি, দ্বিতীয় চ্যালেঞ্জ, আওয়ামী সন্ত্রাসী বাহিনী। আওয়ামী সন্ত্রাসী বাহিনী তো আমরা দেখতে পাচ্ছি। আমাদের হাদিকে টার্গেট কিলিং কে করলো? যে গুলি করলো সে তো আওয়ামী সন্ত্রাসী বাহিনীর একজন। বুলেটটা তো, পিস্তলটা তো তার কাছে, নির্দেশ এসছে ওপার থেকে, কিন্তু বুলেটটা তো ছিল আওয়ামী সন্ত্রাসী বাহিনীর কাছে। এবং আওয়ামী সন্ত্রাসী বাহিনী কি করতে পারে, এটা আমরা এনসিপির ছেলেদের গোপালগঞ্জের ঘটনার মাধ্যমে আমরা দেখেছি যে আওয়ামী সন্ত্রাসী বাহিনী কি করতে পারে। তো গোপালগঞ্জের ঘটনার যে পুনরাবৃত্তি হবে না নির্বাচনের সময়, তার কি গ্যারান্টি আছে? তো সুতরাং এই আওয়ামী সন্ত্রাসী বাহিনীকে কিভাবে ট্যাকেল করবে এই সরকার, তার কোনো প্ল্যান আছে কিনা আমার তো সন্দেহ হয়। কারণ এই সরকারের শেষের দিকে এসে, একেবারে শেষে এসে, হাদির মতো একজন ভবিষ্যৎ নেতা বাংলাদেশের, তাকে প্রাণ হারাতে হলো আততায়ীর গুলিতে। এই শেষ সময়ে এসে খোদাবক্স সাহেবকে রিজাইন করতে হচ্ছে, মাত্র 1.5 মাস বাকি ইলেকশনে। তো রিজাইন করছেন মানে কি? তার মানে খোদাবক্সের কাজে সন্তুষ্ট না এই সরকার। তাহলে এতদিন রাখলেন কেন? আর যদি রেখে থাকেন, এই শেষ মুহূর্তে বদলালেন কেন? তাহলে খোদাবক্স সাহেব যে কাজটা করছিলেন, সেই কাজটা এখন কে করবেন? আপনারা তো কোনো রিপ্লেসমেন্টই নেন নাই। তাহলে কি আমি ধরে নেবো যে খোদাবক্স সাহেবের কোনো কাজ ছিল না? কোনো কাজ ছাড়া আপনারা বেতন দিয়েছেন? ইটস অ্যাবসলিউট স্টুপিডিটি। তো এই ধরনের সরকার কিভাবে চলতে পারে, এটাও আমি বুঝতে পারি না। সুতরাং আওয়ামী সন্ত্রাসী বাহিনীকে মোকাবেলা করা 2 নম্বর চ্যালেঞ্জ হবে। 3 নম্বর চ্যালেঞ্জ, ভারতীয় আগ্রাসন মোকাবেলা করা। আমি অনেকবার বলেছি এটা নিয়ে, অনেক ছেলেরা অনেক সময়, জুলাই যোদ্ধারা আমাকে ভুল বুঝেছে। আমি অনেক সময় বলতাম যে বাংলাদেশে একটা ফ্রি ফেয়ার গ্রহণযোগ্য নির্বাচন ভারতের স্বার্থের বিরুদ্ধে। ভারত চায় না বাংলাদেশে একটা অ্যাকসেপ্টেবল ইলেকশন হোক। এটা বললে সবাই অবাক হয়ে যেত, আপনি এটা কি বলছেন যে ভারত ইলেকশন চায় না? মানে ভারত মুখে বলছে ইলেকশন চায়, আমি মুখে বলছি, তারা চায় না। কারণ ইলেকশন হয়ে গেলে এবং সত্যি সত্যি যদি জনগণের অভিপ্রায় সেখানে প্রতিফলিত হয়, তাহলে পরে সেই সরকারের সময় বাংলাদেশে এই অপকর্মগুলো করা কঠিন হয়ে যাবে। ইন্টারন্যাশনালি ভারত চাপের মধ্যে পড়বে। কাজেই তার জন্য সুবিধা, বাংলাদেশে যদি একটা অস্থিরতা থাকে তাহলে ভারতের জন্য সুবিধা।
তো এই যে ভারতের আগ্রাসনের আপনি আজকে আমাদের পত্রিকার একটা লিড নিউজ, এটার টাইটেলটা হলো, হেডিংটা হলো, আমি জানি না আপনারা কতজন পড়েছেন, হিন্দুত্ববাদী ভারতের কপট মাইনরিটি কার্ড। কপট মানে আপনারা জানেন হিপোক্রেসি। কপট মাইনরিটি কার্ড। কদিন আগে রাজবাড়িতে সম্ভবত একটা সন্ত্রাসী বাহিনীর প্রধান নিহত হয়েছে গণপিটুনিতে। খুবই খারাপ কথা। লিঞ্চিং কোনো সভ্য সমাজে অ্যাকসেপ্টেবল না। কিন্তু সে নিহত হয়েছে তার রিলিজিয়নের জন্য না, সে নিহত হয়েছে তার কর্মের জন্য নিহত হয়েছে সে। কিন্তু ভারতে 2 ঘন্টার মধ্যে প্রচারণা শুরু হয়ে গেছিল যে একজন হিন্দু যুবককে পিটিয়ে মারা হয়েছে, অথচ সে ওখানকার সব থেকে নটোরিয়াস সন্ত্রাসী বাহিনীর প্রধান। চাঁদাবাজি করতে গিয়ে এলাকার লোক তাকে পিটিয়ে মেরে ফেলেছে। এটাও খারাপ, কারণ এতে মনে হয় যে জনগণের সরকারের প্রতি আস্থা নাই, না হলে তাদেরকে আইন কেন নিজের হাতে তুলে নিতে হচ্ছে। কিন্তু প্রচারণাটা খেয়াল করুন। এবং কোন ভারত আমাদের দেশের মাইনরিটি কার্ড খেলছে, যে ভারতে প্রতি মাসে একজন মুসলমানকে পিটিয়ে হত্যা করা হচ্ছে, প্রতি মাসে। লিঞ্চিংয়ে ওয়ার্ল্ড রেকর্ড করেছে, ধর্মীয় কারণে পিটিয়ে হত্যা করার ওয়ার্ল্ড রেকর্ড ভারতের। যে ভারত এই খ্রিস্টানদের সবচেয়ে বড় উৎসব বড়দিনের আগের দিন সান্তা ক্লজ সব মেরে পিটিয়ে দিয়েছে, ওদের সমস্ত জিনিস ভেঙে চুরমার করে দিয়েছে, সেই ভারত বাংলাদেশকে মাইনরিটি প্রোটেকশনের জ্ঞান দেয়। এর থেকে হিপোক্রেসি আর কি হতে পারে? কোন মরাল রাইট আছে ভারতের বাংলাদেশের মাইনরিটি নিয়ে কথা বলতে? এগুলো আমাদের জোর করে বলা দরকার। সমস্যা হলো, আপনি দেখবেন যদি আপনারা পত্রিকা পড়েন, মুশকিল হলো পত্রিকা পড়া ছেড়ে দিয়েছেন আপনারা। পত্রিকা পড়লে দেখবেন যে এই যে ভারতের অপকর্মগুলো, এগুলো আমার দেশ ছাড়া অন্য কোনো পত্রিকায় প্রকাশিত হয় না। বাংলাদেশে কোনো পত্রিকায় পাবেন না। এই যে ভারতে যে মাইনরিটিদের উপরে যে আক্রমণ হচ্ছে, এটা পাবেন না। কারণ তাদের ন্যারেটিভ হচ্ছে ভারতীয় ন্যারেটিভকে এখানে প্রতিষ্ঠা করা। বাংলাদেশ দুর্ভাগ্যবশত বাংলাদেশের অধিকাংশ মিডিয়া হচ্ছে ভারতীয় ন্যারেটিভের সাপোর্ট বেস হিসেবে এখানে কাজ করে, ইন্ডিয়ান সফট পাওয়ারের অংশ হিসেবে এখানে কাজ করে। এটা হচ্ছে আমাদের দুর্ভাগ্য। এখান থেকে মুক্তির উপায় আমি জানি না। তো সুতরাং আমাদের ভারতীয় আগ্রাসনের দিকে আমাদের নজর রাখতে হবে। আর 4 নম্বর হলো এই সরকারের অনভিজ্ঞতা। অনভিজ্ঞতা শুধু বয়স বাড়লে কি অভিজ্ঞতা বাড়ে না। আর বয়স বাড়লে আমার মতো বোকাও তো হতে পারে, নির্বোধও হতে পারে আমার মতো, যে মানে লোকগুরু বুঝি না, নিজের স্বার্থ বুঝি না, সব সময় লড়াই করে যাচ্ছে, এটা তো একটা বোকামি। তো বয়স বাড়াতেও আমার চরিত্রের কোনো পরিবর্তন হয়নি। কাজে বয়স বাড়লেই যে বুদ্ধি বাড়বে তার কোনো কারণ নাই। তো সুতরাং এই সরকারে অনেকেই বয়স্ক আছেন, কিন্তু তারা মনে হয় তাদের কাজে অনভিজ্ঞ। এবং তার চেয়ে বড় কথা, সিদ্ধান্তহীনতা। আমি আপনাদেরকে একটা কথা বলি, আমি সরকারের দায়িত্বে শুধু না, আমি অনেক রকম দায়িত্ব ছিলাম। আমি মনে করি একজন লিডার বলতে আমি শুধু রাজনৈতিক নেতা বলছি না, ইভেন কর্পোরেট লিডার কিংবা অন্যান্য লিডারের প্রধান দায়িত্ব হচ্ছে সিদ্ধান্ত নেওয়া। সিদ্ধান্ত নিলে আপনার ভুল হতে পারে,